দেশের যে 10টি ব্যাংক দেউলিয়া অবস্থায়। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলে দিল্লির আগ্রহ কমে যাচ্ছে। এস আলমের লাখ কোটি টাকার ঋণ ব্যাংকে জমা 26,000 কোটি। জানাবো পুলিশে থাকা ছাত্রলীগ কর্মীদের কারণে আন্দোলনে গণহত্যা চলেছে বলছিলেন রিমান্ডে থাকা সাবেক আইজিপি। বাংলাদেশকে 5টি প্রদেশে ভাগ করার প্রস্তাব দিলেন উপদেষ্টা সাখাওয়াত হোসেন। এবং সর্বশেষ জানাবো হাসিনা মোদির ষড়যন্ত্র রুখে দিতে হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। এই চ্যানেলে দৈনিক গুরুত্বপূর্ণ সংবাদগুলো সংক্ষিপ্ত ও সহজ ভাষায় উপস্থাপন করা হয়ে থাকে, তাই অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করার। দেউলিয়া হওয়ার পথে 10টি ব্যাংক বলছেন গভর্নর আহসান এইচ মনসুর। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর বলেছেন, ভিতরে ভিতরে অনেক ব্যাংক দেউলিয়ার পথে, কমপক্ষে 10টি ব্যাংক দেউলিয়ার মতো খারাপ অবস্থায় এখন। তবে সরকার এসব ব্যাংক বাঁচানোর চেষ্টা করছে। রোববার বাংলাদেশ ব্যাংকের সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি আরো বলেন, আমরা আশা করি না কোনো ব্যাংক দেউলিয়া হবে, তবে এটাও ঠিক অনেক ব্যাংক দেউলিয়া হয়ে আছে। 10টার মতো ব্যাংকের অবস্থা এমন। ক্রমান্বয়ে সব ব্যাংকের আর্থিক সক্ষমতা পরীক্ষা করা হবে, তবুও গ্রাহকদের আমানত ঝুঁকিতে ফেলা হবে না। গভর্নর 10 ব্যাংকের কথা বললেও সেগুলোর নাম উল্লেখ করেননি। ব্যাংক খাতের অবস্থা যাই হোক, গ্রাহকদের কোনো ক্ষতি হবে না জানিয়ে তিনি বলেন, এজন্য আমানত ইন্স্যুরেন্স 1 লাখ টাকা থেকে বাড়িয়ে 2 লাখ টাকা করা হয়েছে। ব্যাংক খাতের 95% গ্রাহকদের স্বার্থ নিশ্চিত হবে। বিশ্বের কোনো দেশই ব্যাংকিং খাতের আমানতের 100% গ্যারান্টি দেয় না, আমরাও 95% গ্যারান্টি দিচ্ছি। ব্যাংক খাত সংস্কারের টাস্কফোর্স গঠনের কাজ অনেকটাই এগিয়ে যাওয়ার তথ্য তুলে তিনি বলেন, আগামী 10 দিনের মধ্যেই কাজ শুরু করতে পারব। ব্যাংক খাতে তারল্য সংকটের বিষয়ে তিনি বলেন, ৭০,000 কোটি টাকা ব্যাংক খাতের বাহিরে ছিল, তাই সংকট দেখা দিয়েছিল। বর্তমানে 30,000 কোটি টাকা ফেরত এসেছে, তাই পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে। ফলে টাকা উত্তোলনের যে সীমা ছিল তা তুলে নেওয়া হয়েছে। তবে যে 10 ব্যাংকের সমস্যা রয়েছে তাতে গ্রাহকদের আরও কিছুদিন ধৈর্য ধরতে হবে। এক্সিম ব্যাংকে টাকা ছাপিয়ে তারল্য সহায়তা দেওয়ার বিষয়ে গভর্নর বলেন, তবে ব্যাংকগুলো যাতে তারল্য সহায়তা পায় সেজন্য আন্তঃব্যাংক থেকে ধার করার সুযোগ করে দিবে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে ওইসব ব্যাংকের গ্যারান্টার হবে কেন্দ্রীয় ব্যাংক। এস আলম গ্রুপের সম্পদ সংক্রান্ত এক প্রশ্নের গভর্নর আহসান মনসুর বলেন, যারা এসব সম্পদ কিনবে তারা যেন নিজ দায়িত্বে কেনেন, এখানে বাংলাদেশ ব্যাংক দায়িত্ব নেবে না। এস আলম গ্রুপের বিরুদ্ধে ব্যাংক খাত অনিয়মের মাধ্যমে বিপুল অঙ্কের টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগ রয়েছে, যা নিয়ে সরকারের গোয়েন্দা সংস্থা ও দুর্নীতি দমন কমিশন কাজ করছে। এ সংবাদ সম্মেলনে গভর্নর দেশের ব্যাংকিং খাতের মোট আমানতকারীর 95% অ্যাকাউন্ট নিরাপদে রয়েছে বলে দাবি করেছেন। আহসান মনসুর বলেন, আমানত বীমা দ্বিগুণ করার কারণে ব্যাংক খাতের মোট আমানতকারীর 95% অ্যাকাউন্ট নিরাপদে আছে। আমানতের বিপরীতে যে বীমা রাখতে হয় তা আগে ছিল 1 লাখ, সেটা এখন থেকে 2 লাখ টাকা করা হয়েছে। দেশের ব্যাংকিং খাত নিয়ে জনমনের সাথে শঙ্কা তৈরি না হয় সে বিষয়ে গভর্নর বলেন, আমানতকারীদের আস্থা ফেরাতে কাজ করে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। এই লক্ষ্যে ডিপোজিট ইন্স্যুরেন্স দ্বিগুণ করা হয়েছে, আগে ছিল 1 লাখ, এখন 2 লাখ টাকা করা হয়েছে। এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে ট্রেন চলাচলে দিল্লির আগ্রহ কমে যাচ্ছে। দিল্লির আগ্রহ না থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে বিদ্যমান 3টি রুটেই আন্তর্দেশীয় যাত্রীবাহী ট্রেন সার্ভিস 1.5 মাসেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। ঢাকা রেল সার্ভিস ফের চালু করার জন্য একাধিক প্রস্তাব পাঠালেও দিল্লি এখনো সাড়া দেয়নি বলে বাংলাদেশের রেল কর্মকর্তারা জানিয়েছেন। তবে অনেক প্রচেষ্টার পর ভারত 20 আগস্ট থেকে মালবাহী ট্রেন পরিচালনার অনুমতি দেয়। এর আগে 18 জুলাই কোটা সংস্কার আন্দোলন থেকে শিক্ষার্থীদের ডাকা কমপ্লিট শাটডাউন কর্মসূচির কারণে আন্তঃসীমান্ত সার্ভিস সহ সারা দেশে ট্রেন চলাচল বন্ধ ছিল। শেখ হাসিনা সরকারের পতনের পর 12 আগস্ট মালবাহী ট্রেন আবার চালু হয়। 12 আগস্ট থেকে মেইল, লোকালয়, কম্পিউটার ট্রেন চলাচল শুরু করে। আন্তনগর ট্রেন সার্ভিস আবার চালু হয় 15 আগস্ট থেকে। বাংলাদেশ রেলওয়ে যাত্রী সেবা ফের চালু করার জন্য কয়েকবার চেষ্টা করলেও ইন্ডিয়ান রেলওয়ে বোর্ড তাদের পক্ষ থেকে অনুমতি দেয়নি। এ বিষয়ে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার সাখাওয়াত আলী বৃহস্পতিবার দ্য বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেন, 20 আগস্ট থেকে 2 দেশের মধ্যে মালবাহী ট্রেন চলাচল আবার শুরু হয়েছে, কিন্তু বারবার চেষ্টা করেও যাত্রীবাহী ট্রেনের ক্ষেত্রে কোনো অগ্রগতি হয়নি। তিনি আরো বলেন, আমরা চিঠি দিয়েছি কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাইনি, তাই আমরা পররাষ্ট্র মন্ত্রণালয়কে জানিয়েছি, তারা এখন ভারতের সঙ্গে আলোচনা করবে। আশা করছি শীঘ্রই আপডেট পাব। শেখ হাসিনা ও মোদির ষড়যন্ত্র রুখে দিতে হবে।
ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতনে ভারত যে অত্যন্ত হতাশ, মর্মাহত ও সুখে কাতর তা বাংলাদেশের প্রতি তার আচার আচরণে স্পষ্টভাবে প্রকাশিত হচ্ছে। মনে হচ্ছে বাংলাদেশে শেখ হাসিনার পতন হয়নি, ভারতের পতন হয়েছে। ছাত্র জনতার বিপুল সমর্থনের মধ্য দিয়ে গঠিত ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকার যাতে কোনোভাবে স্থির, কার্যকর ও সফল হতে না পারে, ব্যর্থ হয়, এজন্য শুরু থেকেই মোদি ও স্বৈরাচার শেখ হাসিনা মিলে নানা ষড়যন্ত্র চক্রান্ত করে চলছে। অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পরপরই প্রতি বিপ্লব, গোপালগঞ্জে সেনাবাহিনীর সদস্যদের উপর হামলা, সচিবালয়ে স্বৈরাচারের দোসরদের নিয়ে আন্দোলন, ভারতের ডম্বুবাদ খুলে দিয়ে ভয়াবহ বন্যা সৃষ্টি, শাহবাগে বিভিন্ন দাবিতে হিন্দু সম্প্রদায়কে দিয়ে বিক্ষোভ, 15ই আগস্ট ঢাকায় লাখ লাখ লোক জড়ো করা, 21শে আগস্ট একই ধরনের অপচেষ্টা, তার 3-4 দিন পর আনসারদের আন্দোলন, গার্মেন্টস শ্রমিকদের দিয়ে আন্দোলন, গত শুক্রবার সনাতন অধিকার মঞ্চের ব্যানারে পুনরায় সংখ্যালঘুদের সম্প্রদায়ের উপর হামলা বন্ধ ও জড়িতদের বিচারের দাবিতে আন্দোলন এবং 5ই অক্টোবর লং মার্চ করে ঢাকা অবরোধের ঘোষণা। এইসব যে মোদি ও তার আশ্রয়ে থাকা পলাতক হাসিনার যৌথ ষড়যন্ত্র তা দেশের মানুষের বুঝতে অসুবিধা হচ্ছে না। এসব আন্দোলনে অংশগ্রহণকারীরা আওয়ামী লীগেরই নেতাকর্মী ও সন্ত্রাসী। অন্তর্বর্তী সরকার এসব ষড়যন্ত্র সাফল্যের সাথে মোকাবেলা করে চলেছে। এদের এ ষড়যন্ত্র কোনো কাজে আসেনি। সব ষড়যন্ত্র ছাত্র জনতাকে সাথে নিয়ে অন্তর্বর্তী সরকার ব্যর্থ করে দিয়েছে। বাংলাদেশকে 5টি প্রদেশে ভাগ করার পরামর্শ উপদেষ্টা সাখাওয়াত হোসেনের। বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে দেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে বলে মনে করেন তিনি। বর্তমান অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি উপলক্ষে একটি নিবন্ধন লেখেন এম সাখাওয়াত হোসেন। নিবন্ধনে তিনি বলেন, বাংলাদেশ জনসংখ্যার দিক থেকে বিশ্বে 8ম বৃহত্তম দেশ। জনসংখ্যা প্রায় 17.5 কোটি। ছোট দেশ হলেও এত বিরাট জনগোষ্ঠীর কাছে সরকারকে নিয়ে যেতে হলে বাংলাদেশকে ন্যূনতম 5টি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর রাষ্ট্র করা যেতে পারে। পূর্ব ও পশ্চিম অঞ্চলে 2টি করে 4টি প্রদেশ ও বৃহত্তর ঢাকা নিয়ে আরেকটি প্রদেশ। মেট্রোপলিটন ঢাকা কেন্দ্রশাসিত থাকবে। কেন্দ্রের হাতে প্রতিরক্ষা, পররাষ্ট্র, সীমান্ত ও সমুদ্র নিরাপত্তা ব্যবস্থাপনা, যোগাযোগ ও বৈদেশিক সাহায্য সহযোগিতার মতো বিষয়গুলো থাকবে। বাকি বিষয়গুলো কেন্দ্রের তত্ত্বাবধানে থাকলেও প্রদেশগুলো ব্যবস্থাপনায় থাকবে। বাংলাদেশের দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ ব্যবস্থার প্রচলনের জন্য অনেক আগে থেকেই দাবি জানিয়ে আসছে রাজনৈতিক দল এবং চিন্তাবিদরা। এ প্রসঙ্গে উপদেষ্টা তার নিবন্ধে বলেন, এটি শুধু সময়ের দাবিই নয়, আধুনিক রাষ্ট্র পরিচালনা ও সুষ্ঠু ধারার রাজনীতির জন্য অত্যাবশ্যক। উপমহাদেশ ও সার্ক দেশগুলোকে যদি আমরা বিবেচনায় নেই তাহলে দেখব একমাত্র মালদ্বীপ ছাড়া অন্য সব দেশে দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ বিদ্যমান।